আরে কবিতার ভারে বাঁকা হয়ে যায়। হয়ে গেছে আমরা তো এখন live। লাইভে চলে আসছি, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের কফি ও কবিতা আজকের অনুষ্ঠান। আমি মিউট করে দিয়েছি সবাইকে। আমাদের সঙ্গে আজকে আছেন টরন্টো থেকে কবি দিলারা হাফিজ এবং কবি মৌ মধুবন্তী। ঢাকা থেকে আছেন কবি ইকবাল হাসান, যদিও তিনি টরন্টোর মানুষ, এখন ঢাকাতে আছেন। আর কবি ইনাম রাজু। নিউ ইয়র্ক থেকে আছেন আব্দুল্লাহ জাহিদ, লেখক, গল্পকার এবং হলিস লাইব্রেরি ম্যানেজার, এবং নাসরিন চৌধুরী, গল্পকার, কবিতাও লেখেন, এবং আমি কাজী জহিরুল ইসলাম। নিউ জার্সি থেকে আছেন কবি এবং আবৃত্তি শিল্পী ফারুক আজম। আমরা এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমরা কিছু কথা বলবো বাংলা কবিতার ছন্দ নিয়ে এবং কবিতা পড়ব। আর এরই মধ্যে আরো কেউ কেউ যোগ দিলে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। কবি রেজাউদ্দিন স্টালিন এসছেন, আমি কবি রেজাউদ্দিন স্টালিনকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের 2 দিন, প্রথম দিন স্বরবৃত্ত ছন্দ নিয়ে কথা বলেছিলাম এবং দ্বিতীয় দিন মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কিছুটা অক্ষরবৃত্ত ছন্দ আলোকপাত করার চেষ্টা করব। অক্ষরবৃত্ত ছন্দে সব ছন্দেরই যেটি বড় চ্যালেঞ্জ, মাত্রাটা আইডেন্টিফাই করা। আমরা বলেছিলাম যে স্বরবৃত্ত ছন্দে এক স্বর এক মাত্রা, সেটা বন্ধ স্বর হোক মুক্ত স্বর হোক যাই হোক, এক স্বর এক মাত্রা এবং 4 মাত্রায় একটি করে পর্ব হয়। মাত্রাবৃত্ত ছন্দে যদি বন্ধ স্বর হয় তাহলে 2 মাত্রা, যদি খোলা স্বর হয় তাহলে 1 মাত্রা। মাত্রাবৃত্তে 3 ভাবে পর্ব নির্মাণ করা যায়, 5 মাত্রা, 6 মাত্রা এবং 7 মাত্রা। এবং অক্ষরবৃত্তে মাত্রা নির্ণয় করাটা আরেকটু ডিফিকাল্ট। এখানে খোলা স্বর সবসময় 1 মাত্রা, যেটি দিলারা ভাবি গতদিন বলেছিলেন, খোলা স্বর সবসময় 1 মাত্রা। বন্ধ স্বরগুলো মাত্রাবৃত্তে যেমন বন্ধ স্বর সবসময় 2 মাত্রা, অক্ষরবৃত্তে কখনো কখনো 2 মাত্রা, কখনো কখনো 1 মাত্রা। এটা একটু ট্রিকি। যদি বন্ধ স্বরটি শব্দের প্রথমে থাকে বা মাঝখানে থাকে তখন এটি 1 মাত্রা, যদি বন্ধ স্বরটি শব্দের শেষে থাকে তাহলে এটি 2 মাত্রা। যেমন বলছিলাম যে ধরেন সব যাত্রা, সব যাত্রা, এখানে সব একটি বন্ধস্বর, জাত একটি বন্ধস্বর, রা একটি খোলা স্বর। সব জাত, এই দুটি বন্ধস্বর শব্দের প্রথমে এবং মাঝখানে আছে, যে কারণে এগুলো 1 মাত্রা করে হবে। কিন্তু যদি হয় চঞ্চল, এখানে দুটি বন্ধস্বর আছে, চন চল, প্রথম যে চন এটি বন্ধস্বর কিন্তু প্রথমে আছে, যে কারণে এটি 1 মাত্রা। চল এটি বন্ধস্বর কিন্তু শব্দের শেষে আছে, এটি 2 মাত্রা। সো চঞ্চল শব্দটি হবে অক্ষরবৃত্তে 3 মাত্রা। এইভাবে অক্ষরবৃত্তে মাত্রা নির্ণয় করতে হয়। এখন পর্ব কিভাবে তৈরি করব? পর্ব আমরা দেখেছি যে 14 মাত্রার যে সনেট গুলা, সেখানে 8-6 8-6 এইভাবে পর্ব নির্মাণ করে। এখন 8 যে আপনি করবেন, এই 8 আবার যেটা অরিজিনালি ছিল সেটা 3-3-2 বা 5-3 এইভাবে 8 হতো। আপনি যদি 3-2-3 করেন তাহলে এই 8 আবার শুদ্ধ হয় না। কিন্তু একটু আগে অফলাইনে কথা বলছিলাম কবি দিলারা হাফিজের সঙ্গে, তিনি বলছেন যে আজকাল এটাও হয়। তো এই বিষয়গুলো যার যার মতো করে একটু বুঝে নিতে হবে যে পড়তে গেলে হোঁচট খায় কিনা। আদারওয়াইজ পর্ব নির্মাণের বিষয়ে বিশেষজ্ঞরা যেটি বলেছেন যে, এবং আমি যেটি করি, আমি একটু ভিন্নভাবে অক্ষরবৃত্ত ছন্দে বন্ধস্বর মুক্তস্বর যাই হোক না কেন, আমি যেটা করি যে আমি স্বর তুলে, স্বর নিয়ে কোনো চিন্তাই করি না অক্ষরবৃত্ত ছন্দে। আমি একটি শব্দে কয়টি অক্ষর আছে, যুক্তাক্ষরও 1 অক্ষর, মুক্ত অক্ষর মানে স্বতন্ত্র অক্ষরও 1 অক্ষর, যে কয়টি অক্ষর আছে সেই কয় মাত্রা ধরি। এবং আমি যেটি মানি সেটি হচ্ছে একটি বেজোর মাত্রা শব্দের পরে আরেকটি বেজোর মাত্রা শব্দ বসাই, একটি জোর মাত্রা শব্দের পরে আরেকটি জোর মাত্রা শব্দ বসাই। আমি পর্ব নির্মাণ করি 2টি শব্দ দিয়ে, এবং 2টি শব্দে একটি জোর সংখ্যক মাত্রা হতে হবে। এইভাবে আমি পর্ব নির্মাণ করে অক্ষরবৃত্তে কবিতা লিখি, এবং এটি আমার কাছে মনে হয় যে সহজ এবং মানে গণনা করার ক্ষেত্রে সহজ, এবং লিখতে গেলেও আমার কাছে মনে হয় যে ফ্লোটা ঠিক থাকে। তা আমি এখানেই থামছি, আমি কবি দিলারা হাফিজের কাছে আসছি, তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ। আপনি আপনার এই অক্ষরবৃত্তে লিখেছেন এরকম একটা কবিতার 2 লাইন বা 4 লাইন যদি বলেন, একটু ব্যাখ্যা দেন তাহলে সুবিধা হবে। অক্ষরবৃত্তে তো জীবনানন্দ দাশ যে কবিতা লিখেছেন, আমাদের আপনি আমার কবিতা আমি খুঁজে নেই, দিব। আমার কবিতা অক্ষরবৃত্তে আছে, অনেক কবিতা আছে, আমি খুঁজে দিব। আমি তার আগে দিলারা ভাবিকে অনুরোধ করি অক্ষরবৃত্ত নিয়ে আরেকটু আলোকপাত করার জন্য, এবং তারপরে আমি আবার আসবো, আমার কবিতা খুঁজে বের করে 1-2 লাইন উদাহরণ দেওয়ার চেষ্টা করব।
জহির ভাই আমাদের নেক্সট প্রোগ্রামের অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিতেন। আচ্ছা, দিলার ভাবে শুরু করবার আগে আমাদের আগামী রোববার 10 তারিখ আমরা পাঠকের পাতা থেকে প্রতি মাসে একটি বই নিয়ে আলোচনা করি। তো সেটি এই কোভিড-19 এর কারণে হচ্ছিল না অনেকদিন। তো আমরা যেহেতু অনলাইনে সবকিছু করছি, আমরা এবার অনলাইনে এই আলোচনাটি করব। আনিসুল হকের মা বইটি নিয়ে আমরা করব, যেহেতু ওই সময় মা দিবস। এই মা বইটি নিয়ে আলোচনা করব, আনিসুল হক আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা যারা যোগ দিতে চান জাহিদ ভাইকে বা আমাকে ইনবক্সে জানালে আমরা লিংক পাঠিয়ে দেব। মানে এটা অনেকে আগ্রহী নাও হতে পারেন, সেই জন্য আমরা গণহারে লিংক পাঠাতে চাচ্ছি না। যারা আগ্রহী যোগ দিতে চান আমরা তাদেরকে লিংকটা পাঠিয়ে দেব। আর অনেকে এখানে আছেন কিন্তু ফেসবুকে আমার সঙ্গে সরাসরি মানে যোগাযোগ নাই। তো যদি আপনারা রিকোয়েস্ট পাঠান বা অথবা যেভাবে হোক আমরা যোগাযোগ ফেসবুকে হলে অনেক সময় অনেক মেসেজ করা যায় বা পার্সোনালি অনেক কিছু জানানো যায়। তো আমি চাচ্ছিলাম যে আপনাদের সঙ্গে আমাদের একটা লিংক হোক। আমার অনেক ধন্যবাদ জাহিদ। আমাদের সঙ্গে এরই মধ্যে যোগ দিয়েছেন অয়ন ঘোষ কলকাতা থেকে, কবি অয়ন ঘোষ, আটলান্টা থেকে কবি রুদ্রশঙ্কর, আর কে যোগ দিয়ে আরেকজন দেখলাম এখন আমি রেজাউদ্দিন স্টালিন কি দেখতে পাচ্ছি। স্টালিন ভাইকে বলেছি, স্টালিন ভাই তো আগেই যোগ দিয়েছে। আচ্ছা, আমরা এবার দিলারা ভাবির আলোচনায় যাই। কবি দিলারা হাফিজ কথা বলবেন অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বিগত দুদিনে স্বরবৃত্ত মাত্রাবৃত্ত নিয়ে আলোচনা করেছি। এটা আসলে আমাদের যে আলোচনা এটা আমাদের জন্য বা আমরা যারা এখানে আছি তাদের একটি আলোচনার বিষয় ভালো লাগে যে এটি নিয়ে আমরা কবি মানুষ কবিতার বিষয় নিয়ে আলোচনা করছি। তো এই ব্যাপারে আসলে আমাদের আলোচনার উদ্দেশ্যটা কিন্তু মানে আগ্রহটা জাগিয়ে দেওয়া কারো কারো মনে। আমরা ঠিক শেখাচ্ছি তা কিন্তু না। এক্স্যাক্টলি, এই আলোচনা থেকে পুরোপুরি শেখা সম্ভব না। হ্যাঁ। তো কাজেই অক্ষরবৃত্ত ছন্দকে যেমন বলা হয় এটা সবচেয়ে বনেদি ছন্দ, এবং প্রথম মহাভারতের যে অনুবাদ বাংলা অনুবাদ হয়েছিল সেটা কাশিরাম দাস করেছিলেন। সেখানেই প্রথম এই 14 মাত্রার অক্ষরবৃত্ত ব্যবহার করা হয়েছিল, এবং মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস ফনে শুনে পণ্যবান 8-6 এই 14 মাত্রার। তো ওই সময় মানে মধ্যযুগের এবং পরবর্তী সময় এই ছন্দটি ব্যবহার করতে করতে এটা একঘেয়ে হয়ে গেছিল। কারণ একঘেয়ে হওয়ার কারণ ছিল যে প্রথমে এক দাঁড়ি একটি লাইনের মধ্যে একটি বক্তব্য শেষ হয়ে যেত, দ্বিতীয় চরণে এসে 2 দাঁড়ি এবং সেখানে আরেকটি বক্তব্য শেষ করতে হতো। বক্তব্য টেনে পরবর্তী কোনো লাইনে চরণে নিয়ে নেওয়ার কোনো সুযোগ ছিল না। তো এই ক্লান্তিকর অবস্থাকে নিয়েও একটি কবিতা আছে যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। অর্থাৎ আমরা তো গতির জন্য এই ছন্দটাকে অনেক সময় ব্যবহার করি, কিন্তু সেই ছন্দটা যদি আমাদের ব্যবহার গুণে এত ক্লান্ত হয়ে পড়ে যে ঘোড়ায় চড়ে হাঁটার মতো মনে হয়, তখন এটা থেকে বেরিয়ে আসাই ভালো। এবং মাইকেল মধুসূদন দত্ত যখন তার মেঘনাদ বধ কাব্য 1861-তে প্রকাশিত হলো, এই গ্রন্থটি লেখার কথা চিন্তা করলেন, তখন তিনি দেখলেন যে এই যে পয়ার বা অমিত্রা অক্ষরবৃত্ত এইটি দিয়ে তিনি যা বলতে চান তার ওই বীর রসের কাব্য, যদিও করুণ রস আছে, তো এটি হবে না। তখনই তিনি প্রথম এই সংস্কারটা করলেন যে যে 1 দাঁড়ি 2 দাঁড়ি হতেই হবে, এখান থেকে বেরিয়ে তিনি প্রথম অক্ষরবৃত্তের মধ্যে জ্যোতি চিহ্নের ব্যবহার করলেন এবং বক্তব্যের মধ্যে একটি প্রবহমানতা নিয়ে আসলেন। যে কারণে ওই যে কাশিরাম দাসের মতো এক লাইনে শেষ হচ্ছে না। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি, যেমন মেঘনাদ বধ কাব্যের শুরুটাই হয়েছে এরকম, সম্মুখ সমরে পড়ি বীর চোরামণি বীর বাহু চলে যাবে, গেলা যমপুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী কোন বীর বরে বলি পাঠাইলা রণে পুন রক্ষকুল নিধি রাঘবাড়ি। এখন কিন্তু একটি চরণে তার বক্তব্য থাকেনি। সম্মুখ সমরে পড়ে বীর বাহু কে চোরামণি, পরের চরণে এসছে যে বীরবাহু চলে যাবে এবং গেলা যমপুরে, এরপরে এসছে অকালে। এই যে প্রবাহমানতা প্রত্যেকটা চরণ থেকে আরেকটা চরণে যে তার বক্তব্যটা গড়িয়ে চলেছে, এটাকে তিনি বলেছেন
প্রবহমানতা, এবং আরেকটি কাজ তিনি করেছেন যে প্রত্যেকটা চরণের শেষে যে মিল ছিল, এক চরণের শেষে আরেক চরণের অন্তমিলটা তিনি তুলে দিলেন। এবং এর পরবর্তীতে রবীন্দ্রনাথের হাতে এসে এটি অক্ষরবৃত্তের একটি পরিপূর্ণ রূপ আমরা লক্ষ্য করি, এবং সেই রূপের মধ্যে 14 মাত্রা থেকে 18 মাত্রায় তিনি চলে আসলেন। এবং আমরা জীবনানন্দ দাশের ক্ষেত্রে দেখি সেখান থেকে তিনি 22 মাত্রা 30 মাত্রা পর্যন্ত ব্যবহার করেছেন। এবং এরই আরেকটা রূপ, এই অক্ষরবৃত্তি থেকে আরেকটা রূপ কিন্তু ছোট ছোট চরণে, যেমন 8, 10, কিন্তু 12 হবে না, 14, 16 হবে না, এইভাবে বিভিন্ন চরণ সাজিয়ে কবিতা লেখা হলো, এবং সেগুলোকে আমরা বলতে শুরু করলাম ভাঙা পয়ার। পয়ারেরই আরেকটা রূপ। এবং আপনারা জানেন যে রফিক আজাদ অধিকাংশ কবিতায় তিনি পয়ারে লিখেছেন, এবং পয়ার নিয়ে তার একটি চমৎকার কবিতা আছে, আমি কয়েকটি লাইন পড়ছি। তিনি পয়ারকে বলেছেন, পয়ার সুপেয় জল চাতকের মতো, ধারা জল ছাড়া অন্য জলে রুচি অধমের হয়নি কখনো। এই জলে কান পেতে শোনো রবীন্দ্রনাথের গান, জীবন আনন্দের নারী তার বেতের ফলের মতো ম্লান চোখে তাকাবে তোমাকে। পয়ারের ধারা জলে স্নান সেরে মানবীরা সোনার সংসারে ফিরে যাবে। তো এরকম পয়ারকে নিয়ে যে লিখেছেন অনেক কবি। আর কাজী আপনি যেটা বলেছিলেন যে আপনার ব্যবহারের ক্ষেত্রে যে নিয়মটা আপনি অনুসরণ করেন, সেখানে প্রথম দিকে কিন্তু 3 মাত্রার 2টো শব্দ এবং 2 মাত্রার একটি শব্দ মিলে 8 করা হতো। 8 এবং 6 এই দুটি পর্বেই কিন্তু অক্ষরবৃত্ত ছন্দ আমরা দেখেছি, তার প্রাচীন এবং প্রধান রূপ। পরবর্তীতে যখন আমরা 18 মাত্রা এলাম, তখন আমি কিভাবে বিভাজনটা করব? তখনও কিন্তু বিভাজনটা 8 এবং পরে 10। অক্ষরবৃত্তে তো সবগুলো পংক্তি সমমাত্রায় হবারও কোনো দরকার নেই। শামসুর রহমান সেটি করেছে। এবং আপনি আরেকটি ভালো তথ্য তুলে ধরেছেন যে অক্ষরবৃত্তের ক্ষেত্রে আমরা সবসময় বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষর ধরি না, না ধরে 3 মাত্রার একটি শব্দকে নির্বাচন করি, এবং অক্ষর গণনা করলেও কিন্তু অনেক সময় এটা আমি অনেক সময় করি। কিন্তু এই যে আমরা প্রথমে বলেছি যে স্বরবৃত্তে ছন্দে বদ্ধাক্ষর নিয়ে আমাদের সমস্যা, আমাদের মুক্তাক্ষর সব ছন্দে একমাত্রা, শুধু বদ্ধাক্ষরটা হচ্ছে আমাদের স্বরবৃত্তে কত 1, মাত্রাবৃত্তে 2, আর অক্ষরবৃত্তে আমরা কি বলছি, আদি মধ্যে 1 এবং শেষে যদি 2 বদ্ধাক্ষর হয় তখন শুধুমাত্র 2 মাত্রা হবে। তো এই যে কথাটা, এটার জন্য কিন্তু অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে একটি শোষণ শক্তি তৈরি হয়েছে। এবং একটি উদাহরণ দেই, এটা রফিক আজাদ তো প্রায় বলতেন আমাকে, যে দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ দুঃসাধ্য সিদ্ধান্ত। এই 14 মাত্রার এই চরণটি আমি যদি এরকে মাত্রাবৃত্তে বিশ্লেষণ করি 2 মাত্রা ধরে, তাহলে সেটা হয় কিন্তু 23 মাত্রায় পরিণত হয়। আর এই 23 মাত্রাকে শোষণ করে অক্ষরবৃত্ত তাকে কিন্তু 14 মাত্রায় রেখে দিয়েছে। এবং আমরা যেহেতু স্বরবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর 1, সেই কারণে এটাকে যদি আমরা স্বরবৃত্ত ছন্দে ব্যবহার করি তাহলে সেই 14ই থাকবে। কিন্তু একমাত্র যেহেতু বদ্ধাক্ষর 2 মাত্রা ধরা হয় আমাদের মাত্রাবৃত্ত ছন্দে, সেখানে এই চরণটির একদম 23 গিয়ে মানে উপনীত হয়। তো এই জন্যই বলা হয় যে অক্ষরবৃত্তের ছন্দের মধ্যে শোষণ ক্ষমতা অনেক, এই আদি মধ্যে একমাত্রা ধরার কারণে। আর অধিকাংশ শব্দে কিন্তু শেষে খুব কম থাকে আপনার বদ্ধাক্ষর। তো যেমন আমরা যদি আগের যুগের একটি কবিতার উদাহরণ নেই, পোড়া প্রণয়ের বুঝি জন্ম মৃত্যু নেই, পোড়া প্রণয়ের বুঝি জন্ম মৃত্যু নেই। দেখেন এটা কিন্তু অনেক আগের কবিতা, তার মধ্যে কিন্তু 3 ছিল না, সেখানেও তারা 2 মাত্রা 4 এবং 2 এটা করে তারা 8 করেছে, এবং শেষে জন্ম মৃত্যু নেই 3। এবং আমি যে রফিক আজাদের উদাহরণটা দিলাম, সেখানে দেখেন পয়ার সুপেয় জল 8,
তারপরেই চাতকের মতো ধারা জল 4 2 4 করে 10 করা হয়েছে এবং পরের লাইনে গড়িয়ে যখন এসছে ধারা জল ছাড়া অন্য জলের রুচি অধমের হয়নি কখনো। তো এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু ধরে পড়ি তাহলে কিন্তু আমাদের কানটা তৈরি হয়। আমি আগেও যেটা বলেছি যে আমরা যদি রবীন্দ্রনাথের কাব্য বা সঞ্চয়িতা ধরে শুরু করি, নজরুলকে পড়ি একটু মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু ছন্দটা খুব কঠিন কিছু না। চলায় বলায় সব জায়গায় আমাদের ছন্দ আছে। আর এই ছন্দ নিয়ে আমরা মাথা ঘামাতেও পারি, নাও বানাতে পারি, কিন্তু একজন কবি দীর্ঘ যাত্রায় যিনি সামিল হবেন তার কাব্য সম্ভার নিয়ে, আমার মনে হয় তার একটু জানা দরকার। অনেক ধন্যবাদ দিলারা ধন্যবাদ। ভাবি। আপনি বলছিলেন যে 10, 14, 18, 22, 26, 30 হবে, এর মাঝখানের যে জোর মাত্রাগুলো যেমন 12, 16, 20, 24 এগুলো হবে না। কেন হবে না? এর একটা গাণিতিক সূত্র আছে, সেটি হচ্ছে মোট পংক্তিকে আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন না। যে 4 দিয়ে ভাগ করতে পারেন সেই মাত্রা হবে না। যেমন 12 কে 4 দিয়ে ভাগ করা যায়, 16 কে 4 দিয়ে ভাগ করা যায়, সেজন্য 12, 16, 20 মাত্রার অক্ষরবৃত্তের পংক্তি হবে না। যেটাকে 2 দিয়ে ভাগ করলে একটি বেজোড় সংখ্যা হয় সেটাই হবে। তো এনাম রাজু জানতে চেয়েছিল আমার একটি অক্ষরবৃত্তের ছন্দের, আমি পেয়েছি। আমি জাস্ট ছোট্ট একটি কবিতা, চায়ের জানালা, এটি একটু পড়ছি। আমি যেভাবে অক্ষরবৃত্ত সাজাই সেভাবে। 1 কাপ ধুমায়িত চায়ের জানালা, ধোয়া থেকে মেঘ হয়, আমার হয়েছে নদী, ম্রিয়মান কুয়াশার নদী খোঁজে রোদের আষাঢ়, বিচিত্র রঙের পুটি বইচা রঙের ফোয়ারা তোলে দূর মেঠো পথে, ধুমায়িত চায়ের জানালা গলে গলে পড়ে, কিছুটা বাহিরে কিছুটা ভেতরে। তো এইটা হলো আমার অক্ষরবৃত্ত। তো মূল কথা হচ্ছে ছন্দ আমরা শিখবো বটে, তবে আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, কবিতার জন্য ছন্দ, ছন্দের জন্য কবিতা না। আপনি যত শুদ্ধ ছন্দেই লেখেন আপনার কবিতাটি কবিতা হয়ে উঠতে হবে, সেটি হচ্ছে আসল কথা। আমি এবার কবি রেজাউদ্দিন স্টালিন এবং কবি ইকবাল হাসান, আপনাদের দুজনকেই অনুরোধ করবো একটু একটু করে যদি যোগ করেন। প্রথমে কবি ইকবাল হাসান। আচ্ছা, আমার একটি মানে আমি তো এখন রীতিমতো কবিতার ক্লাসে আছি আর কি মনে হচ্ছে। মানে এটা যাই হোক, আমাদের নীরেন্দ্র চক্রবর্তীর একটি বিখ্যাত বই আছে কবিতার ক্লাস, আর শঙ্খ ঘোষের একটা আছে ছন্দের বারান্দায়। এছাড়া ছন্দ পরিচিতি এবং অন্যান্য অনেক বই আছে। কাইয়ুম ভাইয়ের, আব্দুল কাইয়ুমের একটা বই গ্রন্থ আছে ছন্দের উপরে। আমার মনে হয় দিলারা হাফিজ এবং কাজী জুয়েলের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা দুইজন কিন্তু ইচ্ছে করলেই ছন্দের উপরে বেশ ভালো দুখানা গ্রন্থ লিখতে এগিয়ে আসতে পারেন। এটা ভালো হবে। যারা নতুন কবিতা লেখেন তাদের ধারণা হচ্ছে ছন্দ শেখার কোনো দরকার নাই, আমি যা খুশি যা মনে আসে তাই কবিতা হয়ে ওঠে না, যেহেতু এটা কোনো ফর্মই পড়ে না। যেমন আমি অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত এর কথা বাদ দিলাম, পয়ার, সনেট, আমি সব বাদ দিলাম। শ্রুতি মধুর হতে হবে কবিতাকে, প্রথম কথা হচ্ছে। সেটা ছন্দবদ্ধ হতে পারে, আবার ছন্দের বাইরে হতে পারে। আবুল হাসানের অনেক কবিতা আছে, যেমন সে এক পাথর আছে কেবলই লাবণ্য ছড়ে, উজ্জ্বলতা ধরে আর্দ্র মায়াবী করুণ, যেমন এরকম কবিতা আছে। আমরা মেলোডি ফর টেলস, হাউ দে টিঙ্কেল 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 ইন দ্য আইসি এয়ার অফ নাইট, এডগার অ্যালান পো। এরকম ভাবে কার্ল স্যান্ডবার্গের কবিতাও আছে, থিওডর ওয়েথকের কবিতা আছে। তো কবিতা ছন্দবদ্ধ হওয়া প্রধান কারণ হচ্ছে এটা কবিতার ধর্ম। কবিতাকে একটা ব্যাকরণের মধ্যে যেতে হবে। সেই ব্যাকরণটাই হচ্ছে কবিতার ছন্দ। ছন্দকে আয়ত্ত করতে হবে, সেটা মানে শ্রুতি কবিতাকে মধুর করার জন্য এবং কবিতাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য কবিতা ছন্দ তারই ক্ষমতা হয় ছন্দ ভাঙার। যাই হোক, তো আমার কিছুদিন আগে একটি কবিতা আমি ফেসবুকে দিয়েছিলাম। আমি আসলে ভয়ে থাকি, তখন কাজী জহির বলেছে যে একটি মাত্রা যেন কোথায় হারিয়ে গেছে। কবিতাটি ভালোই হয়েছে।
কিন্তু জামার মধ্য বোতামটা খোলা নাই আর কি, মানে হারিয়ে গেছে। তো আরেকটা হচ্ছে যে আমি আরেকটি কবিতা দিয়েছিলাম যে তসলিমা নাসরিন একটি কমেন্ট করেছে যে ছন্দে ভুল আছে। হ্যাঁ, ছন্দে একটা ভুল আছে আর কি। যাই হোক, ওটা নিয়ে আবার আমার একটা মানে কবিতা আছে, যে একটি কথা খুব গোপনে বলি, ছন্দ শিখতে গিয়ে বলি যাতে তুমি ভুল না ধরো, ছন্দ শিখতে গিয়েছিলাম শঙ্খ ঘোষের কাছে। এই কবিতাটির নাম হচ্ছে কবি তসলিমা নাসরিনকে। তো যাই হোক, আমি আমার বক্তব্য হচ্ছে যে কবিতার অপরিহার্য শর্ত হচ্ছে ছন্দ। কবিতার এই যে আমরা যে আলোচনা শুনলাম, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্তের আলোচনায় আমি শুনিনি, আমি অংশগ্রহণ করতে পারিনি। বাট আজকে আলোচনা আমার কাছে খুবই ভালো লেগেছে। দিলার হাফিজ তো দুর্দান্ত আলোচনা করলেন। আর এরপরও আর একজন পণ্ডিত অপেক্ষা, তার কথা শোনার জন্য আমি অপেক্ষা আছি। তিনি হচ্ছেন রেজাউদ্দিন স্টালিন। স্টালিনও ছন্দের ব্যাপারে বেশ, তারও যথেষ্টই আছে। তবে আমাদের কাজী জহিরও যথেষ্ট পাণ্ডিত্য আছে এই ব্যাপারে। এবং আমি মনে করি যদি আপনারা আপনাদের লেখেন, তাহলে আমাদের জন্য, আমরা যারা ছন্দ একটু কম বুঝি বা আমাদের মাত্রা তো মাঝে মাঝে ছুটে যায়, আমাদের একটু এমনিতেই একটু তাচ্ছিরা লোকজন, কাজে আমাদের মাত্রা যে, আমরা তো ব্যক্তি জীবনে খুব মাত্রাহীন জীবনযাপন করি, তাই না? তো আমাদের কবিতায় যে একেবারেই মানে ব্যাকরণিক মাত্রা থাকবে, সেটা তো আশা করা যায়। তো যাই হোক, তারপরও আপনাদের কাছ থেকে শেখার ব্যাপার আছে। ফলে যদি এটা গ্রন্থাকারে প্রকাশিত হয়, তাহলে আমাদের মতো লোকদের ছন্দ শেখার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আপনাদের দুজনকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইকবাল ভাই। এবার আমরা কবি রেজাউদ্দিন স্টালিনের কাছে আসি। কবি রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ। এতক্ষণ আমি ইকবাল হাসান, আমাদের দিলারা হাফিজ এবং কাজী জহিরের কাছে আমরা অক্ষরবৃত্ত নিয়ে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, এবং আমাদের পর্ব বিভাজন, তার আমাদের কত মাত্রার যে গণনা, সেগুলো আমরা খুব পরিষ্কার, এখানে আলোচনা একদম পরিষ্কার হয়েছে। আসলে অক্ষরবৃত্ত হচ্ছে একটা সর্বগ্রাসী ছন্দ। বাংলায় কথা বললে অক্ষরবৃত্ত হয়ে যায়। এই জন্য আমাদের রফিক ভাই সবসময় এই পয়ের কথা বলতেন, এবং তিনি বলতেন যে মাইকেলই হচ্ছে সবচেয়ে বড় কবি, বুঝলি বেটা। এই জন্য উনি মাইকেলকে খুব পছন্দ করতেন, এবং আমাকে বারবারই উনি বলতেন যে তোর বাড়ি যশোরে, তুই তো বেটা মাইকেলের দেশ থেকে এসছোস, তুই তো ভালো কবিতা লিখবি, তো অক্ষরবৃত্তটা ভালো করে শেখ। উনি সবসময় বলতেন অক্ষরবৃত্তের যে প্রচলিত যে 14 মাত্রা, আমরা সেটা ভেঙে জীবনানন্দ দাশ 22 মাত্রায় গেলেন। তিনি যে বনলতা সেন কবিতায় তো 22 মাত্রা ব্যবহার করেছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর হচ্ছে শামসুর রহমান রূপালী স্নান কবিতায় তিনি দাড়ি দিয়েছেন 68 মাত্রায় দিয়ে অক্ষরবৃত্ত। মানে তার শুধু দু টুকরো শুকনো রুটির নিলিবিলি ভোজ, অথবা প্রখর ধুধু পিপাসার আজলা ভরানো পানীয়ের খোঁজ, শান্ত সোনালী আলপনাময় অপরাহ্নের কাছে এসে রোদ চায়নি চল। 68 মাত্রা এখানে তিনি দাঁড়িয়ে দিলেন, এবং শামসুর রহমান অক্ষরবৃত্তকে এত চমৎকার করে খেলিয়েছেন তার কবিতা। এটা বাংলা কবিতায়, এই জন্য শামসুর রহমানের একটা নিজস্ব কাব্য ভাষা তিনি অক্ষরবৃত্তকে তৈরি করতে পেরেছিলেন। আর আমাদের রফিক আজাদ যেটি করেছিলেন, অক্ষরবৃত্তকে আরো দার্ঢ করেছিলেন, এবং অক্ষরবৃত্তের মধ্যে যে গভীর মনন এবং দার্শনিক জীবন জিজ্ঞাসাকে ঢুকিয়ে দেয়া যায়, সেটি রফিক আজাদ খুব চমৎকার ভাবে করেছিলেন। এবং তার গদ্য কবিতাগুলো মেপে দেখবেন যে শেষের লাইনগুলো গেলে একটা জোর শব্দ হয় 22 নাই 28 নাই 30, কখনো অসম শব্দ সেখানে পাবেন না, অসম মাত্রা পাবেন না। অর্থাৎ এরা সব মেপে তাদের উচ্চারণের মধ্যেই অক্ষরবৃত্ত তৈরি হয়ে যেত। তো আজকে আমরা অক্ষরবৃত্ত নিয়ে যে আলোচনা করেছি, সেটা আমাদের তরুণ কবিদের জন্য, বিশেষ করে যারা ছন্দ বিরোধী, তাদেরকে আমি বলবো যে এই আলোচনা থেকে আমাদের এটুকু বুঝতে হবে যে বাংলা কবিতার মুক্তি কিন্তু ছন্দ। এবং আমাদের হুমায়ুন আজাদের মতো উন্নাসিক কবিও এটি স্বীকার করে গেছেন যে মানে আমাদের বাংলা কবিতাকে মুক্তি দিতে হলে অবশ্যই ছন্দের মধ্য দিয়ে মুক্তি দিতে হবে, এবং সেটি আমাদের
শামসুর রহমান, আল মাহমুদ, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, শঙ্খ ঘোষ এবং শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, কেউ কিন্তু এর বাইরে না। এবং সাম্প্রতিক সময়ে জয়েন্ট গোস্বামী ছন্দে যে অসাধারণ পারঙ্গমতা প্রদর্শন করেছেন সেটিও কিন্তু আমাদের দেখতে হবে, এবং এই কারণেই এটা সব বড়। আমি মনে করি যে অক্ষরবৃত্ত হলো বাংলা কবিতার অন্যতম না প্রধান ছন্দ, এবং এটি বাংলা কবি প্রত্যেক কবির উচিত এটি যথার্থভাবে শেখা এবং পর্ব বিন্যাস ও মাত্রা নয় সেগুলো সম্পর্কে পড়া। যেরকম ছন্দের বারান্দা, আমাদের ছন্দ জিজ্ঞাসা, আমাদের ডক্টর মোহাম্মদ মুনুজ্জামানের একটি অসাধারণ কবিতা ছন্দের বই আছে, সেটিও আপনারা পড়তে পারেন, এবং কবিতা ক্লাস এটিও পড়তে পারেন। এগুলো থেকে আমরা কিন্তু আস্তে আস্তে ছন্দ কিভাবে বিন্যাস করতে হবে, ছন্দ কিভাবে ব্যবহার করতে হবে সেটি শিখবো। তবে যেটা জহির বলেছে খুব গুরুত্বপূর্ণ, ছন্দের জন্য কবিতা নয়, কবিতার জন্য ছন্দ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। আমি দেখছি যে রানা হামিদ হাত তুলেছে। রানা হামিদ কোথায়? রানা হামিদ, তুমি হাত তুলেছো, কেন হাত তুলেছো যদি বলো। আসলে আমি হাত তুলেছি মনে হচ্ছে না, এখানে হয়তো কোনো চাপ লাগছে কোথাও। ও আচ্ছা, চাপ লেগে হাত উঠে গেছে। অনেক ধন্যবাদ। আমরা ছন্দ নিয়ে যথেষ্ট আলোচনা করলাম। বাকি যারা আছেন তারা যদি 1 মিনিটে কেউ আরো কিছু যোগ করতে চান, যদি কেউ যোগ করতে চান তাহলে আনমিউট করে আপনি বলতে পারেন, আর না হলে আমরা কবিতা পাঠে যাব। হ্যাঁ, আচ্ছা, ফারুক ভাই। আমি একটা উদ্ধৃতি দিচ্ছি। রবীন্দ্রনাথ বলেছেন, ছোট কবিদের নির্মাণ শক্তি আছে, সৃজন শক্তি নেই। নির্মাণ শক্তি আছে, সৃজন শক্তি নেই। তাই আমি আপাতত নির্মাণের জন্য চেষ্টা ঈশ্বরকে ভাঙছি আর কি, সেটাই। এই ব্যাপারে কারো কোনো মন্তব্য আছে? এটা উনি কি বোঝাতে চেয়েছেন? কাউকে খোঁচা দিয়েছেন হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর, সম্ভবত 30-এর কোনো কবিকে খোঁচা দিয়ে থাকতে পারেন, যে তারা এত শুদ্ধ করে, মানে হয়তো ছন্দের বিষয়টাও হতে পারে যে কাঠামো তৈরি করছে কিন্তু কবিতা হয়েছে না, কবিতার মধ্যে প্রাণ নেই, সেই বিষয়টাকে হয়তো বলতে পারেন। দিলারা ভাবি কিছু বলতে চাচ্ছেন বোধহয়। না, আমি এটা বলছিলাম যে সেটা হয়তো সত্যেন্দ্রনাথ দত্তকে নিয়েই বলতে পারেন। বলতে পারেন, হ্যাঁ, হতে পারে, খুবই হতে পারে। আমার জহির ভাই, আমার একটা প্রশ্ন, শুধু ছন্দ নিয়ে একদিন করেন না একটা ক্লাস, একটা অনুষ্ঠান? সেটা করা যেতে পারে। আমরা ওই এক একদিন এক একটা ছন্দ নিয়ে একটু কথা বলে 3 দিন 3টা ছন্দ নিয়ে কথা বললাম, হয়ে গেল। নেক্সট ডে আমরা হয়তো কবিতার অন্য কোনো অনুষঙ্গ নিয়ে কথা বলতে পারি, যেমন অনুপ্রাস নিয়ে নেক্সট ডে কথা বলতে পারি। হ্যাঁ, অলংকার নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, সেটা হতে পারে। আমরা এবার পাঠে আসি। আমি আজকে প্রথমেই কবিতা পাঠ করার জন্য কাকে অনুরোধ করব? অয়ন ঘোষ কলকাতা থেকে যোগ দিয়েছেন। অয়ন ঘোষ, আমি অয়ন ঘোষের কাছে আসছি, কবিতা পড়ার জন্য অনুরোধ করছি। কবি অয়ন ঘোষ। নমস্কার, ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি, পড়ুন। শুরু করছি, পড়ছি একটা। হ্যাঁ। কবিতার নাম হচ্ছে নিষ্কৃতি। আদিম সুরিপথ শুনশান, আলো ফিরে গেছে নিয়ে মন্দ ভাগ্য। জাতক বন্দনা তুলট কাগজে উঁকি মারছেন বাউন্ডুলেশ্বর। পোয়াতি অন্ধকার যত ঘুম ঘরে ছুঁয়ে দেখে বিরুদ্ধ সন্ত্রাস। দু চোখে দাবানল, রাশিচক্রে অনিবার্য ক্ষয়। নিষ্কৃতি সে তো দেবতার, মানুষের নয়। নমস্কার। বিউটিফুল কবিতা, খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে কবিতাটি। এবার আমরা আসি সুইডেনে চলে যাই। কবি শাকিল রিয়াজ চুপচাপ বসে আছে অনেকক্ষণ। শাকিল রিয়াজ, আপনি চাইলে ছন্দ নিয়ে 1-2 লাইন যোগ করে আপনার কবিতা পড়তে পারেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। না, ছন্দ নিয়ে তো অনেক শুনলাম, বিশেষ করে দিলারা হাফিজের যে বিশ্লেষণ ছন্দ নিয়ে, এটা সবার জন্যই উপকার, যারা ছন্দ জানুক বা না জানুক সবার জন্যই একটা নতুন করে পাঠ হলো। স্টাইনবার্গের কথা শুনলাম। জহির, আপনিও ছন্দ, সবসময় ছন্দের প্রতি আগ্রহী, ছন্দে কবিতা লেখেন, আমরাও চেষ্টা করি। আজকে যেহেতু অক্ষরবৃত্ত নিয়ে কথা হচ্ছে, আমি একটা কবিতা পড়বো। অক্ষরবৃত্তে সাজানো হয়েছে 18 মাত্রার, 8-4-6 ভাগ করা হয়েছে পর্ব। কবিতার নাম ক্ষুদ্র ক্ষুদ্র প্রেম। হেঁটেই এসেছি পথ এত দূর, দুঃসহ পা ব্যথা লুকিয়ে রেখেছি পায়ে। পাজামার লাল সাদা পাড়ে অবসন্ন গৃহদাহ চুপচাপ পিছে ফেলে এসে তুমিও দেখবে কিছু
অপরূপ রোদ জমা ছিল শহরের কাকডাকা মহল্লায়, ঝাঁঝা বারান্দায়। ছোটখাটো ফ্রকগুলো সারি হয়ে দুলছে যেখানে। শহর কতটা দূর? ভোর হলো আমাদের এই পদযাত্রার বেকুল জিজ্ঞাসায়। শহর কি এলো? কুয়াশার ফাঁক দিয়ে দেখা যায় বিলবোর্ড আলো। পথের দুধারে খাড়া ছোট ছোট বিজ্ঞাপন বোর্ড। বড় থেকে বড়তর হতে থাকে। সেই মতে বুঝি শহর এসেছে কাছে। শির দ্বারা চমকিত হয় অনিশ্চিত ক্রন্দনের গুনগুন বিরহ সঙ্গীতে। শহর এসেছে প্রিয়, এসে গেছি নগরের মোড়ে। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রেম, অসম্পূর্ণ ভালোবাসাবাসী পাড়াতে মহল্লা জুড়ে এলোমেলো করে রাখা ছিল। তারা ঘ্রাণ নিতে আজ অন্ধকারে এসেছি শহরে। জেগে আছো প্রেমগুলো তোমাদের কুড়াবো দুহাতে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি শাকিল রিয়াজ। আমরা এবার কবিতা শুনবো এনাম রাজুর। কবি এনাম রাজু। এনাম, তুমি আনমিউট করে নাও। ধন্যবাদ। কবিতা পড়ছি, তুই ছাড়া মন জিম্মি। কত দূর গেলি, দৃষ্টির বাহিরে হলেও ওই পাড়ায় তো না। তবু কেন চোখের ঘুড়ি বিছানা ভেদায়, মনের দেয়ালে তোর চিত্রটি থেকে থেকে ভাসে। তুই ছাড়া একা থাকা যেন কষ্ট পুষিবে যায়। এক প্লেটে হয়নি খাওয়া, বাকি বাকি ছিল, তাই তুই ছাড়া মন জিম্মি যেন হারু দত্তের হাতে। প্রিয়া বিয়োগে কতটুকু কেঁদেছি তাও মুখস্থ আছে। এখন বিজলি চমকায়, মনের আকাশ গর্জে দিনে ও রাতে। তুইও কি অবুজের মতো বগধানে থাকিস, কষ্টের ছানা মেলে রাখে ডানা আমাকে ছাড়া? নাকি ভুলে সব নতুন পেয়ালায় সময়ের ঠোঁট রাখিস, আর সাজাস রংধনুতে ভ্যান গগের তুলি দিয়ে হৃদয়ে পাড়া? ধন্যবাদ। অনেক ধন্যবাদ এনাম রাজু। আপনারা সবাই যদি শেয়ার করে দেন লিঙ্কটি আমার টাইমলাইন থেকে, তাহলে ভালো হয়, আপনাদের বন্ধুরাও দেখতে পারে সরাসরি অনুষ্ঠানটি। কয়েকজন কমেন্ট করেছেন, আমি একটু কমেন্ট গুলো পড়ি। মাসুদ মুস্তাফিজ যোগ দিতে পারেননি আজকে পারিবারিক ব্যস্ততার কারণে, সেটি জানিয়েছেন এবং বলেছেন অক্ষরবৃত্ত ছন্দের আলোচনা বেশ প্রাণবন্ত, খোলামেলা হচ্ছে। হোসনে আরা জামিয়াসে যোগ দেওয়ার কথা ছিল, কেন যোগ দেননি জানি না। তিনি বলেন যে দেখছি। তিথি বলেছেন শুনছি। তৃষ্ণা বসাক তিনি বাহ বলেছেন। নন্দিনী লুইজা ঢাকা থেকে বলছেন দেখছি। নুসরাত সুলতানা বলছেন শুনছি। হোসনে আরা জামি বলছেন আলোচনা ভালো এগুচ্ছে। ইয়াজদানি কুরাইশি শুনছি এবং দেখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা শুনুন, দেখুন এবং আপনাদের বন্ধুদেরও দেখার জন্য শেয়ার করে দিন লিঙ্কটি। এবার আমরা কবিতা পড়ার জন্য অনুরোধ করছি টরন্টো থেকে মৌ মধুবন্তী, কবি মৌ মধুবন্তী। ধন্যবাদ কাজী জহির। সকাল থেকেই তো কবিতার মধ্যেই ছিলাম। আমি কবিতা পড়ার আগে একটি কথা বলতে চাই, যেহেতু ছন্দের উপরে কথা হচ্ছিল, তো এখানে আরেকটি নতুন ছন্দ তৈরি হচ্ছে। এই অনলাইনে বাস্তব জীবনে মঞ্চে যখন একজন কবি কবিতা আলোচনা করে, কবিতা পড়ে, তখন অন্য কবিরা অডিয়েন্সের সারিতে বসে বসে নিজেদের মধ্যে গল্প করে, কেউ কাউকে শুনে না। এইখানে সবাইকে মিউট করে দেবার কারণে আরেকটি জিনিস হচ্ছে যে নতুন একটা ছন্দ তৈরি হচ্ছে, সবাই সবাইকে মনোযোগ দিয়ে শুনবার একটা প্রক্রিয়া তৈরি হচ্ছে, একটা অভ্যাস তৈরি হচ্ছে। এটা আমার কাছে খুব আনন্দ লাগছে যে কোনো ধরনের গন্ডগোল ছাড়া, কোনো ধরনের শব্দ দূষণ ছাড়া আমরা প্রত্যেকের কবিতা পড়াটা শুনতে পাচ্ছি, আলোচনা শুনতে পাচ্ছি। এই ছন্দের আলোচনায় যদি এমন হতো যে বাস্তব জীবনে করছি, তাহলে দেখা যেত যে অর্ধেক অডিয়েন্সও থাকতো না, তারপরে তারা সিগারেট খেতে যেত, চা খেতে যেত। সেটা আর এখানে হচ্ছে না, কফিটা নিয়ে বসেই থাকতে হচ্ছে। সেটা খুবই আনন্দের। তবে এখানে যেহেতু সবাই কবিতার মানুষ, এই মানুষগুলো যদি একটা ঘরে বসেও আলোচনাটি করতো, আমার ধারণা সবাই মনোযোগী হতো। আমার অভিজ্ঞতা থেকে না, তাও হয় না। একজন যখন বলছে তখন বাকিরা সিগারেট খেতে যাচ্ছে, অথবা বাকিরা
বাইরে যাচ্ছে, গল্প করছে, তারা তাদের মোবাইল ফোন দেখছে, বাট এটা একেবারে ভিন্ন প্রেক্ষাপট। আমাদের এই অভ্যাস শুনবার যে অভ্যাসটা, যে ছন্দটা তৈরি হচ্ছে, আশা করছি যে আগামীতে আমরা এই অভ্যাসটা সবাই ধরে রাখতে পারবো। আলোচনা অনেক উপভোগ করেছি। ধন্যবাদ যারা আলোচনা করেছেন সবাইকে। আমার কবিতার নাম আজ সবটুকু তুমি। কাগজওয়ালা আসেনি, তার জন্য এত অভিমান। কোনো কাগজে আমি লেখা পাঠাইনি, কারো নামে আমি উপঢৌকন পাঠাইনি, কারো নামে মন উইল করিনি, কারো জন্য হারানো বিজ্ঞপ্তি দেইনি, নতুন কোনো পণ্যের বিজ্ঞাপন দেইনি, নতুন কোনো কার্টুন ছবি আঁকিনি, বাজপেয়ীর খবর নিয়ে বিশেষ মাথা ঘামাইনি। আজ কাগজ আসেনি, আজ তুমিই কাগজ, আজ সবটুকু তুমি আমার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি মৌ মধুবন্তী। এবার কবিতা পড়ার জন্য অনুরোধ করছি কবি রুদ্র শঙ্করকে। কবি রুদ্র শঙ্কর। ধন্যবাদ জহির ভাই। প্রথমত বলি যে আপনাদের এই ছন্দের আলোচনা আমার বেশ ভালো লাগে, কিন্তু যাই হোক আমি মূর্খদের মধ্যে পড়ি বলে আমি এখনো ছন্দ শিখে উঠতে পারিনি তেমন ভাবে। আমি খুব ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন অন্নদা জেঠুর কাছে আমি শিখতে গিয়েছিলাম। উনি বললেন, আমি জেঠু বলতাম অন্নদা শঙ্কর রায়কে, তো উনি বললেন যে ছিপ খান তিনদার তিনজন মাল্লা, এটা কি তোমার কানে বাজে? আমি বললাম হ্যাঁ বাজে। তার ছন্দ শেখার দরকার নেই, যেমন ভাবে কবিতা লিখছো লেখো। তো তারপর থেকে আর তেমন ভাবে শেখা হয়ে ওঠেনি। আমাদের অনেক কলকাতার অনেক নতুন মানে আমার সমসাময়িক অনেক কবিরা যেতেন শঙ্খ ঘোষের কাছে কবিতা শিখতে, ছন্দ শিখতে। তো যাই হোক ভালো লাগলো, আরো শেখার ইচ্ছে রইলো ভবিষ্যতে। আপনাদের যদি কোনো বই বেরোয় এ সম্বন্ধে সহজ ভাষায়, হ্যাঁ তো জানাবেন, পড়ার ইচ্ছে রইলো। আর অনেকদিন পর, তার আগে একদিন এসেছিলাম, রেজা ভাইকে দেখলাম। রেজা ভাইয়ের মনে আছে কিনা জানি না, ওনার সাথে প্রথম বোধহয় পরিচয় হয়েছিল কলকাতা বইমেলায় সাংস্কৃতিক খবরের স্টলে। সাংস্কৃতিক রেজা ভাই আছেন না শুনছেন? উনি যখন কথা বলবেন, আলোচনা করবেন, তখন হয়তো বলবেন। আপনি কবিতা পড়ুন। আচ্ছা বেশ, আমি তাহলে একটা কবিতাই পড়ি। কবিতার নাম মহামারী। চারদিকে আতঙ্ক, কিন্তু প্রেম এসে থামালো আমাকে। এক চুমুকে এমন জড়িয়ে নিল, বাড়ি থেকে বেরোতে দিল না। 5 পা হেঁটে চায়ের দোকানে বসা হলো না আমার। বাড়িতে কাজ করে মা, বুকের অসুখে বাবা বিছানায়। এই মুহূর্তে আমার মতো বেকার ঈশ্বর ও ধর্মগুরু। কোনো ছায়ার জন্য ব্যাকুলতা নেই। মন্দির বন্ধ, মসজিদ বন্ধ, গির্জা বন্ধ, সিনাগগ বন্ধ। প্রাণের অতি মহার্ঘ ইচ্ছায় প্রতিষেধকের জন্য বিজ্ঞানী, প্রয়োগের জন্য ব্যস্ত ডাক্তার। দিনকে দিন, রাতকে রাত ছুটছে জরুরি বিভাগের কর্মী। খুব গোপনে আসে অর্থের বিষম অভাব। চোখের সামনে টের পায় রাস্তায় শুয়ে আছে কোনো এক সম্ভ্রান্ত লাশ। মাছি ঘুরছে, গলার গুহা থেকে উঠে আসছে বমি। বলো, মাটির ওপরে আমি আর কতটা ভেসে থাকতে পারি? চারদিকে আতঙ্ক, কিন্তু প্রেম এসে থামালো আমাকে। সেই থেকে নিয়তি বদল হয়, নিয়তি কবিতা হয়ে ঝরে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। এবার কবিতা পড়ার জন্য অনুরোধ করছি রানা হামিদকে। রানা হামিদ। ধন্যবাদ জহির ভাই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যেহেতু একটা ছন্দের উপর সুন্দর একটা আমরা জানতে পারলাম, চেষ্টা করতেছি যে একটা ছন্দবদ্ধ একটা কবিতা পড়ার, জানি না কতটুকু কি হবে। কবিতার নাম হচ্ছে ফ্রকের ফিতায় অপরূপা মেঘ। ওবারি মাটির দেয়াল, পাতায় পাতায় ঝোলে শিশির সকাল।
সূর্যের মিঠা রোদ ঝোপঝাড় ফুঁড়ে সোজাসুজি এসে লাগে সে বাড়ির বালিকার গায়ে। বালিকার গায়ে পরা ফ্রকের ফিতায় বাঁধা থাকে হিমছড়ির অপরূপা মেঘ। উঠানে দৌড় দেয়া কাঠবিড়ালি পলকেই উঠে যায় নারকেল গাছে, তার লেজের মতোই একগোছা চুল বালিকার পিঠে দোল খায় তাড়া খেয়ে নরম কি শীতে। পেয়ারা ডালের মতো তার চিকন গড়ন, নেচে ওঠা বৃক্ষের ঢুলে পড়া চোখ, স্বপ্নের ছাউনিতে ঘুম পড়ে রোজ। এখনো হৃদয় মাঝে ভাসে সেই ঘর, যে ঘরে বাঁশের খুঁটিতে রাখা বালিকার আধুলি ও সিকি, রিনিঝিনি বাজে যেমন রূপার নূপুর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রানা হামিদ, খুবই সুন্দর তোমার কবিতা, আমার বেশ ভালো লাগে। আহ, খুব চমক আছে, উপস্থাপন কৌশলও বেশ ভালো, আধুনিক নতুনত্ব আছে। শুধু ওই যে মত শব্দটি আমরা খুব একটা এখন আর 80-র দশক থেকেই খুব বেশি ব্যবহার করা হয় না। তোমার এই কবিতায় 2বার মত এসছে, উপমার ক্ষেত্রে মতটাকে যদি পরিহার করা যায় আমার মনে হয় আরো ভালো হবে। এবারে কবিতা পড়ার জন্য অনুরোধ করছি কবি মাহবুব সালেহ। কবি মাহবুব সালেহ। ধন্যবাদ। একেবারে নতুন কবিতা, গতকাল লিখেছি। নিয়ত হরষে। শয়নে আছে প্রিয়া পরম সুখেতে, কৃষ্ণ কেশমালা ছড়ানো মুখেতে। মায়াবী নিশিথিনী জোছনা গাহনে, উতলা প্রণয়িনী সোহাগ দাহনে। আমারই দেহ মাঝে উষ্ণ ধমনী, প্রাণেতে দেয় দোলা প্রেয়সী রমণী। শ্যামলা কমলিনী মাতাল লহরে, আমায় কাছে ডাকে গহীন প্রহরে। গোলাপি ঠোঁট জোড়া অধীর কাঁপনে, মিথুন আরাধন যামিনী যাপনে। শোনিত ধাবমান প্রবল গতিতে, যুগল আলোড়িত প্রমোদ রতিতে। চন্দ্র বিভাবরী সূর্য প্রভাতে, প্রেয়সী কুসুমিত অরুণ শোভাতে। কোমল মধু বুকে অধর পরশে, তৃষ্ণা নিবারিত নিয়ত হরষে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি মাহবুব সালেহ। আমরা মনে হচ্ছে যে মধ্যযুগের একটি সুন্দর কবিতা শুনলাম। এবারের কবি নাসরিন চৌধুরী। সবাইকে আসসালামু আলাইকুম। কবিতা পড়ছি, কবিতা শুনবো বলে। 21-এর ভোরে কবিতা শুনবো বলে, কবিতা শোনাবো বলে, বহু বছর পর বাংলা একাডেমির প্রাঙ্গণে মেলা চত্বরে বিশাল সামিয়ানার নিচে বসে পড়ি বিপুল উৎসাহে। আনমনে খুঁজি তাকে, আমি সেই দেশের, যে দেশের মানুষ কবিতা পাগল, যে দেশের মানুষ প্রেম পাগল, যে দেশের মানুষ প্রেমের পাগল। 24 ঘন্টা প্লেন জার্নি করে আটলান্টিকের মহাসাগর পাড়ি দিয়ে ছুটে এসেছি শুধু কবিতা শুনবো বলে, কবিতা শোনাবো বলে। কবিরা আমাকে টানে, কবিতা আমাকে তীব্রভাবে আকর্ষণ করে। আমি ভালোবাসি কবি ও কবিতা, ভালোবাসি নিজেকে। কোনো একদিন হতাশ এক লাজুক কবি আমাকে বলেছিল, অর্থবিত্ত যার আছে তুমি তার হবে, তুমি ইউরোপ আমেরিকা যাবে, তুমি জীবনকে উপভোগ করবে। সেই হতাশ লাজুক কবি এখন আর পাঞ্জাবি ফতুয়া পড়ে না, প্রতীকের হাত ধরে অনেক প্রতীক কবিতা লিখে না। তাকে দেখবো বলেই কবিতা শুনতে এসেছিলাম। কি আশ্চর্য, তিনি এখন প্রথম শ্রেণীর ব্যবসায়ী। আমার দিকে বাড়িয়ে দেন তার নাম ঠিকানার কার্ড। আমি তাকে দেই আমার সদ্য প্রকাশিত কবিতার বই। সে হাসে আর বলে, পাগলই রয়ে গেলে। অনেক ধন্যবাদ নাসরিন আপা। আপনি গল্পকার, গল্প লেখেন, সে কারণেই কিনা জানি না আপনার কবিতা একটি গল্প থাকে সবসময়। কবিতার মধ্য দিয়ে আপনি একটি গল্প বলারই চেষ্টা করেন। আমি বলছি না যে কবিতায় গল্প বলা ভালো নয়, নিশ্চয়ই অনেক বিখ্যাত কবিতায় আমরা অনেক গল্প দেখেছি।
সরকারের কাল্লু কবিতাও একটি গল্প, কিন্তু খুবই অসাধারণ একটি কবিতা। কবিতায় গল্প থাকতে পারে, কিন্তু আমি বিশেষ করে লক্ষ্য করেছি আপনার কবিতাগুলোতে হয়তো আপনি গল্পকার বলেই এই প্রভাবটি বেশি হতে পারে। এবার কবিতা পড়ার জন্য অনুরোধ সরি। কবি ইকবাল হাসানকে। আচ্ছা, আমি একটি না দুটি কবিতা পড়তে পারবো। আপনি পড়েন, দুটি পড়তে চাইলে পড়েন। জহির, হ্যাঁ পড়েন, দুটি পড়েন, অসুবিধা নেই ইকবাল ভাই। আচ্ছা, ঠিক আছে। আমার প্রথম কবিতার নাম শোনা যায় তো না? হ্যাঁ শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনছি। কবিতার নাম পথ। পথ ভুলে থাকে পথের ভেতরে, সেই পথ দিয়ে হাঁটি। ইতিহাস বুকে জেগে থাকে রাত, ধুলোয় ধূসর মাটি। যদি কবু সেই ভুলে থাকা পথে হঠাৎ তোমাকে দেখি, তারা ভেবে আমি দুহাত বাড়াবো, হবে কি পুরোটা মিকি। বন ডুবে থাকে বনের ভেতরে, ঘন সবুজের মাঠে, গানের কথাটা গভীর নিশীথে বৃষ্টির মতো বাজে। রবি ঠাকুরের প্রেমের প্রদীপ হৃদয়ে কুসুম কলি, তোমার যুগল চরণে গোপনে দিয়েছি জলাঞ্জলি। মন থাকে শুধু মনের ভেতরে, বাইরে কেবল ছায়া, যাকে দেখি ওই দূরের আকাশে ধুধু মরিচিকা মায়া। যদি কবু হই মায়ার বাঁধন, ছিঁড়ে তুমি কবু আসো, রানীর আসন হৃদয়ে পেতেছি, ফের যদি ভালোবাসো। এই ভালোবাসা আকাশ দেবীর চিরায়ত সেই প্রেম, যে পথের কথা শুরুতে বলেছি সে পথেই হারালেম। শেষ কবিতার নাম টি শার্ট। যে কোনো স্টেটমেন্টের পিছনে সেন্টিমেন্টও কাজ করে, যুক্তি ও বাস্তবতার পাশাপাশি। এই কথায় পরে আগে দেখা যায় স্টেটমেন্টের সঙ্গে যারা সেন্টিমেন্টের মিশেলে বিশ্বাসী, বিনিদ্র কাটান তারা দিনের পর দিন নক্ষত্র প্রতিম চে গুয়েভারাকে বুকে ধারণ করে। বিপ্লব দীর্ঘজীবী হলো কি হলো না তা আজ আর বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে। আমরা যারা পুঁজিবাদের পা চেটে চেটে সাদা করে ফেলা কুকুরের দলে ফিরে গেছি। কারো কারো টি শার্ট যুক্তি ও বাস্তব প্রমাণ সহ এই কথা বুঝিয়ে দেয় বর্তমান বিশ্বের জন্য ওবামা এখন কতটা জরুরি। রবি ঠাকুরের গান টি শার্টে কে প্রথম ইন্ট্রোডিউস করেছিল তা নিয়ে তর্ক হয় আজিজ মার্কেট আর কলকাতার রাসবিহারী লেনে। লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে পারমাণবিক যুদ্ধাস্ত্রের বিরুদ্ধে নো লেখা টি শার্ট খুব দেখা যায়। টি শার্টে ম্যান্ডেলা এখনো জনপ্রিয় খুব, যেরকম মাদার তেরেসা আর বাঁশি হাতে কাজী নজরুল। বব মার্লে ও মার্টিন লুথারকে টি শার্ট কিন্তু কখনো ভোলেননি। লাখো মানুষের বুকে যেন জ্বলন্ত প্রতিবাদ হয়ে জেগে ওঠে উপেক্ষিত ডাফুর। আর বিশ্ব ভালোবাসা দিবসে বাগদাদের নির্জন রাস্তায় যে মেয়েটি নিহত হলো মার্কিন গোলার আঘাতে, শান্তির সপক্ষে এক ঝাঁক পায়রা বুকে নিয়ে, সেও যে কতটা ভালোবেসেছিল এই পৃথিবীকে, আমাদের সে কথা জানিয়ে গেল তার রক্তাক্ত টি শার্ট। চে গুয়েভারা বেঁচে থাকলে আজ পৃথিবীটা অন্যরকম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইকবাল ভাই। প্রথম কবিতাটি, দুটি কবিতাই আমার খুব ভালো লেগেছে। প্রথম কবিতাটি বেশ নান্দনিক, আর দ্বিতীয় কবিতাটিতে সোশ্যাল কমিটমেন্ট, সামাজিক দায়বদ্ধতার বিষয়টি খুব প্রবল। দুটি কবিতাই বেশ শ্রুতিমধুর, এবং আমি যদি পড়তাম তাহলে বলতাম যে সুখপাঠ্য। অনেক ধন্যবাদ ইকবাল ভাই। এবার কবিতা শুনবো কবি দিলারা হাফিজের কাছ থেকে। কবি দিলারা হাফিজ, শোনা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আজকে যেহেতু অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা, সেই জন্য কি আমাকে এই কবিতা পড়তে হবে না অন্য পড়লেও না, আপনি চলবে? যে কোনো কবিতা পড়বেন। আমি প্রথমে ভেবেছিলাম অক্ষরবৃত্ত পড়বো, পরে বাদ দিয়েছি, অন্য কবিতা পড়বো। আচ্ছা, না কিন্তু আমি একটু মুখবন্ধটা, এই কবিতাটি বড়, এই জন্য পড়বো না, একটু পরে আমি অন্য দুটো ছোট কবিতা পড়ব। যদিও বিশ্বাস তার মানব বন্ধনে, অনর অধীর তবু কখনো কখনো জীবনের মধ্যে এই অদৃশ্য জীবন ধমনীতে অনধিক শূন্যতা ছড়ায়।
এমন বাণিজ্য আমাকে আর গরম পানি দাও। কোলাহলময় অচেনা ভিড়ের এই দেশে গরম পানি দাও। অবশেষে নিজেকে প্রবাসী গরম বলে পানি। ফুল হয় খুব, এটার মধ্যে দাও, দাও। অবশ্য একটু স্বদেশী পানি বলে খাওয়া দিয়ে গরম পানি দাও। কেনই বা আমি নিজেকে নিজেই খুব জড়াবো আমল। তো আমি যেটি পড়তে চেয়েছিলাম ইকবাল ভাই সেটি আপনি একটু হচ্ছে- মিউট করেন, আপনি ওই হ্যাঁ, কথাগুলো শোনা এটি যাচ্ছে, শোনা আমি যাচ্ছে। আপনাকে মিউট করতে পারছি না, একটু মিউট করে নেন। আমি ছোট্ট ছোট্ট দুটো কবিতা পড়ছি, শুরু করব। হ্যাঁ। সুন্দরীদের ফসিল যেমন প্রত্নতাত্ত্বিক দেখে, আমায় তুমি তেমনি দেখো শরীর কাঠামোতে। না বলা এই দুঃখ আমি ফেলে আসি মন পোড়ানোর মাঠে, ভেতরে সেই ঘুণের পোকা হৃদয় পাজর কাটে। এখন আমি মুক্ত মানুষ, ভুলে গেছি মনের আঁকাবুকি, এই বয়সে যখন দেখি হৃদয়ে কারচুপি। দ্বিতীয়, অল্প সুখে তুষ্টি ছিল, মুষ্টি ছিল বদ্ধ, ভালোবাসা দুঃখের কালাম হৃদয়ে অনবদ্য। অল্প দুঃখে পাথর হলো শিলালিপি অস্ত্র, অল্প দুঃখে পাথর হলো শিলালিপি শাস্ত্র, অশোক বনের তুলসী মূলে লুকানো সেই অস্ত্র। তোমার আমার কোথাও নেই স্মারক নম্বর চিহ্ন, তুমি যখন পাঠ্যকালে হৃদয় হলো ভিন্ন। ধন্যবাদ। বিউটিফুল বিউটিফুল, দুটি কবিতাই খুব সুন্দর। লাস্ট কথাটি হৃদয় হলো ভিন্ন, এটা তো একেবারে হৃদয় ছিন্ন ভিন্ন করে দিল। অনেক ধন্যবাদ। আমরা এবার কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা শুনবো। কবি রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জহির। ওই কলকাতার কবি বন্ধুর নামটা কি জানো? অয়ন ঘোষ, তিনি নেই এখন, চলে না গেছেন। না, ওই যে আমার কথা বলবো রুদ্র। ও আপনার কথা বললো রুদ্র শঙ্কর। আর রুদ্র শঙ্করের সঙ্গে আমার দেখা হয়েছিল ওই যে সাংস্কৃতিক খবরে, তখন আলাপ হয়েছিল। তরুণ কবি, ভালো, তাকে অনেক ধন্যবাদ আমার মুক্তি মনে রাখবার জন্য। আমি যে কবিতাটি পড়ছি, কবিতাটির শিরোনাম হচ্ছে জয়নুলের ক্যানভাস। তলিয়ে গেছে জীবন যাপন ক্রুর কষ্টের পাঁকে, মিন্তরের গোলক ধাঁধা লোভ দেখিয়ে ডাকে। সাধু সন্ত সংসারী হয়, অন্যরা যায় বনে, নিজের বুকের আগুন খেয়ে কবিরা গনগনে। ক্ষোভ রয়েছে, দ্রোহ আছে, আত্মী অনিঃশেষ, প্রাপ্তিবিহীন প্রেমের সাথে শর্তের সংশ্লেষ। মুঠোফোনের মন্ত্র বলে মানুষ এখন ভেড়া, গণতন্ত্র মুচ্ছা গেছে উত্থিত সংঘেরা। সংঘ এখন খুঁতকুড়ো দেয় আঙুল মেপে পানি, একটু যাদের বিবেক আছে তাদের যত গ্লানি। রক্তে যদি হাত না ভেজে কেমন তিনি নেতা, মায়ের অস্থি বিক্রি করে মার্সিডিজের ক্রেতা। রাজনীতিকের খান্তি কোথায়, মঙ্গলে চায় জমি, মূর্খরা খুব জ্ঞান দিতে আজ প্রচন্ড উদ্যমী। কালোর প্রতি ঘৃণা, আবার কয়লাতে দাঁত মাজা, প্রান্তিকদের পুষে রেখেই দাতা কর্ণ সাজা। লক্ষ কোটি কঙ্কালের বিমূর্ত প্রচ্ছায়া, জয়নুলের ক্যানভাসে কাক কাঁদে কন্যা যায়া। রাজার ছেলে রাজা হবে, প্রজার ছেলে দাস, বিচিত্র এই দেশের কথা জানতো সেলুকাস। দীর্ঘদিনের চক্রপাকে জীবন এখন বাঁধা, বিবর্তনের সংজ্ঞাটা ভুল, মানুষ থেকেই গাধা। গাধার রাজ্যে প্রতিবাদের তুলনা নেই কোনো, লেজ নাড়িয়ে ঘাড় বাঁকিয়ে হামবাচিহি শোনো। মৌলবাদ মূর্ত ভীষণ ডাইনে এবং বামে, আদর্শ উচ্ছন্নে হৃদয় বিকচ্ছে কম দামে। সুশীল সমাজ দুধকলা খায়, খাঁচাই বসে কাঁদে, বিবৃতি দেয় সংগোপনে হারানো সংবাদে। নারীবাদের প্রবক্তাদের রূপচর্চার ব্যয় প্রতি বছর বেড়ে যাচ্ছে বাজার দরের ন্যায়। এসব নিয়ে ক্ষোভ প্রকাশের যুক্তি আছে ঢের, পাঠক ভাবুন কি প্রয়োজন অশিল্প কাব্যের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুব রাজনীতি সচেতন কবিতা, কিন্তু কাব্য গুণে ভরপুর, এটি হচ্ছে বড় কথা। সাধারণত আমরা রাজনীতি সচেতন কবিতা যেগুলো লিখি সেগুলাতে অনেক সময় কাব্য গুণটা ম্লান হয়ে যায়, সেটি ধরে রাখতে পারাই হচ্ছে বড় কথা। কবি রেজাউদ্দিন স্টালিনকে অনেক ধন্যবাদ। আমি কি কবি ফারুক আজমকে কবিতা পড়েছেন? পড়েননি বোধহয় ফারুক ভাই। আচ্ছা, ফারুক ভাই বাকি আছেন, তারপরে আমি পড়বো। আচ্ছা, আমার জাস্ট একটা সাইড মন্তব্য হচ্ছে, ওই যে নেটের কারণে হয়তো ইকবাল ভাইয়ের কবিতার পুরো শরীরটা পাইনি কখনো। শেষের কবিতাটির কিছু অংশ নেটের কারণে একটু মার খেয়েছে। আর মাহবুব ভাইয়ের
ক্যামেরা এত নড়ে, আমার কখনো মনে হয় আমি বোধহয় সামুদ্রিক ঢেউয়ে দুলছি। আচ্ছা, এবার আমারটা পড়ি একটা। দুঃস্বপ্নে প্রতিদিন, একদিন না, দুঃস্বপ্নে প্রতিদিন। কয়েক রাত ধরে দেখছি একই স্বপ্ন। রোজ রোজ একই স্বপ্ন দেখলে তখন সেই স্বপ্ন মনে হয়। চারিদিকে চারিদিকে যুদ্ধ, যত্র তত্র লাশ ছড়ানো, সবুজ গাছে গাছে আগুন, পায়ের তলায় নিষ্পেষিত মল্লিকা ফুল। কাঁধে নিহত মঞ্জুরকে নিয়ে ছুটছি এবড়ো খেবড়ো পাহাড়ি পথে। ছুটতে ছুটতে ঝাঁপিয়ে পড়ি বঙ্কিম তন্ডী নদীটির বুকে। ডুবতে ডুবতে শ্বাস রুদ্ধ হবার উপক্রম, ঠিক তক্ষুনি ঘুম ভেঙে যায়। রোজ সেই একই স্বপ্নের পুনরাবৃত্তি। হঠাৎ কোনো নতুন জায়গাও পরিচিত থেকে, যেন ডিজাবু। কোনো কোনো স্বপ্নে লাশ বদলায়, কখনো কাঁধে গুপ্ত হত্যার শিকার ছাত্রের, শ্রমিকের অথবা রাজনৈতিক কর্মীর। এ কোন ভার স্বপ্নে সহসা আমার স্কন্ধে অর্পিত। এখন ঘুমোতে গেলেই ভয়। এবার থেকে নির্ঘুম কাটাবো জীবন, যতদিন না লাশ পড়া বন্ধ হয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফারুক ভাই। এবার আমি, আমার মনে হয় আজকে শেষ, আর কেউ বাকি নেই। শেষ কবিতাটি আমি পড়ছি। আমি খুব সহজ ছন্দের সহজ সরল কবিতা, তেমন কোনো চিত্রকল্প হয়তো নেই, একটা কবিতা পড়ি আর কি, ছন্দের কবিতা। কবিতার নাম রাত্রিকে আলো দিও। রাত্রিকে আলো দিও দৃষ্টি, আধারের হয় যদি বৃষ্টি। সময় কি বেঁধে রাখে কষ্ট, উড়াল পতঙ্গেরা ভ্রষ্ট। এখন সময় বড় অদ্ভুত, মিথ্যেরা মঞ্চের রাজদূত। স্তবগানে পঙ্ক্তিরা মগ্ন, অসত্যের উৎসব লগ্ন। এটাই তো আজকের কৃষ্টি, আধারের হচ্ছে তো বৃষ্টি। রাত্রিকে আলো দিও দৃষ্টি। নদীরা হারিয়ে ফেলে নাব্য, সে করে না ফেরে যদি কাব্য। সঙ্গীতে বেজে ওঠে চিৎকার, কোত্থেকে আসে ইঙ্গিতকার। শান্তির কথা বলে ভণ্ড, দানবের হাতে রাজদণ্ড। সত্যেরা হয় যদি বন্দী, গোপনে গোপনে হয় সন্ধি। কি অবাক সময়ের সৃষ্টি, আধারের হচ্ছে তো বৃষ্টি। রাত্রিকে আলো দিও দৃষ্টি। দস্যুতা দাবি হলো ন্যায্য, সততাই আজ পরিত্যাজ্য। চোখ নাকি তুলে নেবে খুঁচিয়ে, সন্ত্রাসী হাঁটে বুক উঁচিয়ে। গণমানুষের নেই অধিকার, ধান্দা তো একটাই গদিকার। নেতা আছে নেই নেতৃত্ব, জনগণ যেন রাজভৃত্য। হে মানুষ দানবের রাজ্যে, আজ শুধু একটি কার্যে। ঘুম ভেঙে জেগে ওঠো, জাগো হে। ঘুম কেন হলো এত মিষ্টি, দেখছো না আধারের বৃষ্টি। রাত্রিকে আলো দিও দৃষ্টি। অনেক ধন্যবাদ। এবার আমরা 1 ঘন্টা পার করেছি। সবগুলো কবিতার উপর আমরা কয়েকটি আলোচনা নিতে পারি। যারা আলোচনা করবেন, আমি প্রথমেই কবি রেজাউদ্দিন স্টালিনকে অনুরোধ করব সংক্ষেপে একটু আলোচনা করার জন্য। আসলে আজকে যারা কবিতা পড়েছেন সবার কবিতাই মোটামুটি ভালো। আমি বলবো যে আমাদের দিলার হাফিজের 2টি কবিতার মধ্যে প্রথম কবিতা সেটি খুব ভালো লেগেছে। জহিরের এখন যে কবিতাটি পড়লো এই কবিতাটি খুব রাজনৈতিক সচেতন কবিতা। এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের রুদ্র শঙ্কর যে কবিতাটি পড়েছেন, আমি আগেই বলেছি পশ্চিমবঙ্গের প্রত্যেক কবি চেষ্টা করে একটু গল্প বলতে। এটার কারণ হচ্ছে যে সুবোধ সরকার কয়েকটি গল্প কাব্য লিখে, মানে আখ্যানধর্মী কাব্য লিখে বেশ নাম করেছে এবং জনগণের মধ্যে বেশ সাড়া তুলেছে। তো এখন সবাই তরুণরা মনে করছে যে গল্প দিয়ে কবিতা লিখতে হবে, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে গল্প দিয়ে কবিতা লেখার একটা সবচেয়ে বড় সংকট হচ্ছে যে প্রতিটা লাইন যদি কবিতার কোনো না কোনো ইমেজ সেখানে যদি ধরে আনা না যায়, নতুন কোনো প্রতীক তৈরি করা না যায়, তাহলে ওটা শুধু গল্পই থেকে যায়, কবিতা হয় না।
যেটি জহির একটু আগে আমাদের ওই যে নাসরিন নাকি পড়লো কবিতা বাংলাদেশ থেকে, ওটা গল্পই রয়ে গেছে। ওটা কিন্তু শেষে একটা লাইন একটু জাকি দিয়েছিল, এছাড়া কিন্তু ওটা কবিতা হয়নি। সত্যিকার অর্থে কবিতা খুব কঠিন জিনিস। আমরা যখন যেটা খুশি একটা গল্প লিখে দিলাম, একটা করলাম, কিন্তু গল্পটাকে কবিতা করে তুলতে হবে। রবীন্দ্রনাথের পুরস্কার কবিতাটা কিন্তু একটা গল্প, কিন্তু অসাধারণ একটি কবিতা। সুতরাং কবিতা, আমি সরাসরি কথা বলে বলে আমার শত্রু অনেক, তো সুতরাং আমার বিবেচনায় যে যেটি কবিতা হবে না সেটিকে আমরা কবিতা কখনোই বলবো না। যেরকম আমরা বলি আমাদের যেরকম ইকবাল ভাই যে কবিতাটি পড়েছেন, শেষের কবিতার মধ্যে প্রতিটি লাইনের মধ্যে কিন্তু ইঙ্গিত আছে, অনেক প্রতীক তৈরি করছেন, দু একটা নতুন ইমেজ দিয়েছেন। সুতরাং সেটা শুনতে আমাদের খারাপ লাগবে না, বৈশ্বিক আবহ কবিতাটির মধ্যে আছে। আমি মনে করি যে বাংলা কবিতায় আখ্যানধর্মী কবিতার অনেক গুরুত্ব, কারণ মানুষ গল্পটা মনে রাখে। সেই গল্পটাকে এমন ভাবে কবিতায় গেঁথে তুলতে হয় যেন সেটা আর গল্প না থাকে, গল্পর ভেতরে আরেকটি গল্প তৈরি হয়, তার ভেতরে আরেকটি গল্প হয়, তার ভেতরে একটি কবিতা তৈরি হয়। রাইট, সেই জায়গাটা যাওয়াটা খুব কঠিন, এবং সেটা খুব বড় কবি ছাড়া একটা গল্পকে কবিতা করে তোলা সম্ভব নয়। আমি মনে করি যে এই জায়গাটা আমাদের কবিরা মনে রাখবেন, এবং গল্পকে কবিতা করে তুলতে হলে তাকে অবশ্যই প্রত্যেকটা লাইনকে কবিতার মতো করে বলতে হবে। এবং আমরা আজকে যে ছন্দ নিয়ে আলোচনা করছি সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি ওই যে গল্প কাব্য লিখছি তার মধ্যেও কিন্তু একটা ছন্দের দোতনা থাকতে হবে, এগোবার একটা সে ভঙ্গি থাকতে হবে। রবীন্দ্রনাথ যেটাকে বলেছিলেন যে উদয় শঙ্কর হেঁটে যখন যায় তখন তার মধ্যে একটা ছন্দ থাকে, দোলা থাকে, সেই দোলাটি কিন্তু গল্প কাব্যের মধ্যে থাকতে হবে, গদ্য কবিতার মধ্যে থাকতে হবে, এবং আমাদেরকে বাংলা কবিতা সেই শিক্ষায় দেয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্টালিন ভাই। আমার মনে হয় ধরে ধরে না করে এই আলোচনাটি খুব ভালো হয়েছে। আমরা একটি বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছি, এবং আমার মনে হয় আমরা আত্মস্থ করতে পেরেছি। আমি কবি ইকবাল হাসানকে অনুরোধ করবো এরকম সংক্ষেপে কিছু বলার জন্য। আজকে আমরা যে শুনলাম, আমার অধিকাংশ কবিতা, দু তিনটি কবিতা ছাড়া, তো অসম্ভব ভালো কবিতা শুনলাম। রিজাউদ্দিন স্টালিন যে কবিতাটি পড়লেন, এটা আমার দীর্ঘদিন মনে থাকবে। এই কবিতাটি আমি খুব সম্ভবত এর আগে পড়েছি। আর দিলারা আপনার যে কবিতা দুটো পড়লেন, তার এই কবিতা দুটো আমি আগে কখনো শুনিনি। আর জহিরের কবিতা বরাবরই আমি খুব পছন্দ করি। জহির খুব ভালো একটি কবিতা পড়লেন, এবং এইসব কবিতা থেকে বোঝা যায় যে ভাষা এবং কবিতার ছন্দ যে কতটা অপরিহার্য, সেটা এই কবিতার মধ্যে মূর্ত হয়ে উঠেছে। আরেকটি কথা আমি ছোট্ট করে খুব সংক্ষেপে বলি। সরকার শুধুমাত্র যে বাংলাদেশে আখ্যানধর্মী কবিতা, কিন্তু সেটা একেবারেই কবিতার জন্য গল্পের জন্য কবিতা না। জয় গোস্বামী এই কাজটি খুবই শিল্পসম্মত ভাবে করেছেন। জয় গোস্বামীর কাব্যগ্রন্থ বৃষ্টিতে যারা ভিজেছিল, সেটার মধ্যে অসংখ্য গল্প আছে। তো এটা একটা কথা স্টালিন খুব ভালো বলেছে, সেটা হচ্ছে যে যারা কবিতায় গল্প বলতে চান তারা কবিতার প্রতিটি পংক্তি যেন চিত্রকল্প, প্রতীক এবং উপমায় সমৃদ্ধ হয়েছে, অন্যথায় ওটা নিছক একটা গল্প বলার অপপ্রয়াসী মনে হবে, কবিতা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইকবাল ভাই অনেক ধন্যবাদ। কবি রুদ্র শঙ্কর, আপনি কি আজকের পঠিত কবিতাগুলোর উপর একটু আলোকপাত করবেন? আমি সমালোচক নই, কিঞ্চিত কবিতা লিখি, তবে অনুভূতি প্রকাশ করতে পারেন, ভালো লাগা মন্দ লাগা। ভালো লাগা মন্দ লাগা বলতে যে প্রত্যেকের কবিতায় নিজস্ব একটা বাচন ভঙ্গি ছিল, এবং ভালো লেগেছে দু একটি কবিতা ছাড়া। নামগুলো আমার মনে নেই। হ্যাঁ, তো অনেকের সাথে নতুন আজকে পরিচয় হলো। হ্যাঁ, তো ভালো লেগেছে। হ্যাঁ, তো আরো ভালো হোক। অনেক ধন্যবাদ। আর কবি দিলারা হাফিজ, আপনি কি একটু অ্যাড করবেন? আমি তো এমনিতে অনেক কথা বলে ফেলেছি, তবে কবিতার এখানে যে কবিতাগুলো পাঠ করা হয়, তো আমাদের যেমন একটা ধরন আছে যে আমরা আবৃত্তি যখন করি বা পাঠ করে যখন অন্যকে কবিতা শোনাই, সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ অনেকেই বেছে নেন এরকম একটি কাহিনীমূলক কবিতা, কারণ দর্শক বা শ্রোতা নিবিষ্ট থাকেন না। তো আমি দেখেছি যে এইসব কবিতাগুলো সাধারণ শ্রোতার মধ্যে ভালো যায়,
কিন্তু এখানে যারা আমরা কবিতা পড়ি বা কবিতা নিয়ে আলোচনা করি আর কি, তো এখানে তো সব বোদ্ধা পাঠক, কাজে আমার মনে হয় না যে এখানে আমরা কবিতার আলোচনা ওইরকম করে করব। তবে আমি একটি প্রসঙ্গ শুধু উল্লেখ করি, আজকে যে আমার লেখাটা আপনি দেখেছেন ওই যে ছন্দ কেন কি, তো ওই লেখাটার উপরে আমারই এক ভাগ্নে আমিনুল হক টিটো কবিতা লেখে, ও খুব একটা জোর প্রতিবাদ জানাচ্ছে যে কেন করতে হবে, ভালোবাসায় কি ইত্যাদি ইত্যাদি, এখানে কি এটা হয় নাকি, আমি মেপে। তো তখন ওকে বললাম যে রফিকা যেহেতু একটা কথা বলতেন যে আমি মেপে খাই, গুনে খাই না। তো আমি যখন ভালোবাসি বলি তখনও 4 মাত্রা, আর আমি যখন মা বলে একটি ডাক দেই তখন সে মুক্তাক্ষর 1 মাত্রা। তো এখন এটার বাইরে যে আমরা কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়াতে পারি না, এই জায়গাটায় আমাদের আসতে হবে। আর যারা গদ্য ছন্দে কবিতা লেখে, আমি কি অবশ্যই তারা গদ্যে লিখবেন, এমন না যে আমরা এই আলোচনার ভেতর দিয়ে কাউকে বলছি যে আপনাকে এটা লিখতে হবে বা পড়তে হবে, বিষয়টা না। আর যেমন ফারুক আজম ভাই বললেন যে একটু টুইস্ট করে যে রবীন্দ্রনাথ এই কথা বলতেন, এটার তর্কে পক্ষে বিপক্ষে অনেক আলোচনায় আছে, কিন্তু আমি যেটা মনে করি যে প্রত্যেক কবিরই দায়িত্ব হচ্ছে এই বিষয়টা জানা, ছন্দ জেনে তারপরে তুমি ভাঙো ইচ্ছে মতো। তো কাজে আজকে এখানে যারা কবিতা পড়েছে সেটা নিয়ে আমার কথা বলার কথা, কিন্তু সেটি আমি সব সময় যে কথাটা বলি, আমি যখন কবিতা শুনি আমি কবিতা উপভোগ করি, আমি তখন ওই সমালোচনার মানসিকতা নিয়ে কবিতা শুনি না, আমি কবিতার মধ্যে নিবিষ্ট হয়ে যাই, আমি তার কবিতাটা শুনতে চেষ্টা করি, এবং প্রত্যেকটা কবিতাই আমার ভালো লাগে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কবি শাকিল রিয়াজের আলোচনা শুনবো। তার আগে আব্দুল্লাহ জাহিদ ভাই আছেন এখানে। জাহিদ ভাই শুধু চুপচাপ বসে থাকেন, জাহিদ ভাই কিছু বলবেন বা কবিতা পড়বেন? কবিতা পড়বো না, শুনলাম, খুব ভালো লাগলো আজকের আলোচনা। তবে যারা আপনারা যেভাবে মানে ছন্দ নিয়ে যদি এই আগে শিখতে হয় কবিতা লেখার জন্য, তাহলে তো কবিতা লেখা হবে বলে মনে হয় না। আমি একটু চেষ্টা করছিলাম, কিন্তু ছন্দের যত মানে মারপিট শুনলাম, এতে আমার আর লেখার আর সাহস হচ্ছে না। কারণ এটা ছন্দ ভেঙে কি যে হবে, তারপরে এটা নিয়ে আর মানে বিধিকিচ্ছির অবস্থা। তাই না লেখাই ভালো মনে হয়। আমি যা লিখি ওটাই আমার জন্য ভালো। আপনি আপনার মতো লিখতে থাকেন, ছন্দ বেরিয়ে আসবে অটোমেটিক। কবি শাকিল রিয়াজ। শাকিল আনমিউট করে নেন। শোনা যায়? হ্যাঁ। আলোচনা খুবই উপভোগ্য হয়েছে আজকে, সত্যি কথা বলতে। কবিতাগুলো শুনলাম, ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো আমরা এখানে ফেসবুক লাইভ করি। এখানে বহু মানুষ শুনে, যারা কবিতা বোঝে না, ছন্দ জানে বা জানে না, সবাই। তো আমাদের আজকের আলোচনাটা বা গত ২-৩ দিনের আলোচনাটা একটু একাডেমিক হয়ে গেছে। কবিতার ব্যাকরণ নিয়ে কথা হয়েছে, কবিতাও পড়া হয়েছে সেভাবে। দিলের আপা যে কথাটা বলেছেন, আসলে কবিতা সেই কবিতাই মনে থাকে যেটা আবৃত্তির মতো পড়া হয় বা গল্পের মতো পড়া হয়। ছন্দবদ্ধ কবিতা বা কঠিন কবিতা মানুষের মনে থাকে না। যেমন আজকে নাসরিন যে কবিতাটা পড়লেন, সেই কবিতাটা কিন্তু আমাদের সেটা কতটা কবিতা বা এই কবিতার ভিতরে কতটুকু কবিতা রয়েছে জানা নেই, কিন্তু তার গল্পটা কিন্তু আমাদের মনে আছে। তো উনি দাগ দাগ কাটতে পেরেছে, এটা বলা যায়। জহির, আপনার কবিতাটা খুব ভালো লেগেছে। বিশেষ করে একটু অন্য টাইপের লেখা, অন্তমিলগুলো অসম্ভব সুন্দর। খুব ভালো লেগেছে আসলে। আর দিলের আপার তো যতগুলো কবিতাই পড়েছেন সবগুলোই আমার ভালো লাগে, ভালো লেগেছে। আগে থেকেই ভালো লাগতো। স্টাইল ভাইয়ের কবিতা ভালো লেগেছে। বিষয়বস্তু নিয়ে অনেক রাজনৈতিক কবিতাও এসেছে আজকে। একটা পরিচ্ছন্ন একটা অনুষ্ঠান হয়েছে জহির। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি শাকিল রিয়াজ। আমার মনে হয় আজকে কবিতার যে কবিতাগুলো পাঠ করা হয়েছে, আমরা বেশ অনেকদিন ধরেই অনুষ্ঠানটি করছি। আজকের কবিতার কোয়ালিটি বেশ ভালো ছিল। ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে আজকের কবিতাগুলো, একটি দুটি কবিতা ছাড়া। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই দুঃসময়ে আনন্দে থাকাটি হচ্ছে সবচেয়ে বড় দরকার, সবচেয়ে বড় কাজ।
ধন্যবাদ রাত্রিকে জহির। রাত্রিকে আলো সকলে দিও ভালো দৃষ্টি, থাকুন। হ্যাঁ, রাত্রিকে আলো দিও দৃষ্টি। দিও হ্যাঁ, দৃষ্টি। হ্যাঁ, এই আহ, লাইনটি খুব ভালো মনে থাকুন। থাকবে আমার। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।